বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? শ্রীরামের পবিত্র জন্মভূমি অযোধ্যাতে আপনাদের সবাইকে স্বাগত। সৎসঙ্গ ও বাংলার পুজো পার্বণ চ্যানেলের পক্ষ থেকে আমি চিরঞ্জীব এই ভিডিওতে অযোধ্যা ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এই ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনারা এতটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। অ অর্থাৎ ব্রহ্মা, জ অর্থাৎ বিষ্ণু এবং ধ অর্থাৎ রুদ্র, এই তিন অক্ষরের সমন্বয়ে সৃষ্টি অযোধ্যা অথর্ববেদে ঈশ্বরের নগর হিসাবে উল্লেখিত আছে। বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামের জন্মস্থান এবং মহর্ষি বাল্মীকি মুনির রামায়ণ মহাকাব্য রচনার মাধ্যমে অযোধ্যা নগর চির অক্ষয় হয়ে থাকবে। প্রায় 500 বছরের সংঘর্ষের পর অযোধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মাণের কাজ শুরু করা সম্ভব হয়েছে এবং ইতিমধ্যেই 2024-এর 22শে জানুয়ারি তার উদ্বোধনের কাজও সম্পন্ন হয়েছে। শ্রীরাম জন্মভূমি অযোধ্যা ভারতবর্ষের উত্তরপ্রদেশের সরজু নদীর তীরে গড়ে ওঠা একটি অতি সুপ্রাচীন নগর ও তীর্থক্ষেত্র। অযোধ্যা সনাতন হিন্দু ধর্মের 7টি পবিত্র নগরীর মধ্যে অন্যতম। সরজু নদীর তীরে অবস্থিত এই অযোধ্যা নগরী এক প্রাচীন এবং ধার্মিক স্থল হিসাবে সুপরিচিত। অযোধ্যা হলো সেই নগরী যা রামায়ণকাল থেকে আমাদের ভারতবর্ষের সংস্কৃতির গৌরবময় অংশ হিসাবে বিবেচিত। এখানে সারা বছর ধরেই লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে। অযোধ্যা বেড়াতে আসার আদর্শ সময় হলো অক্টোবর থেকে এপ্রিল মাস, কারণ এই সময় এখানকার আবহাওয়া খুবই মনোরম থাকে। এই মনোরম পরিবেশে আপনারা আপনাদের ট্যুরটি ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। বন্ধুরা, এই হলো তুলসী উদ্যান বা তুলসীদাস গার্ডেন। এখানে তুলসীদাসজির একটি মূর্তি আছে। 1963-তে এই গার্ডেনটি বানানো হয়েছিল। বন্ধুরা, অযোধ্যাতে কিভাবে আসবেন সেটা প্রথমে বলে দিই। বাস, ট্রেন, প্রাইভেট কার, ক্যাব, ফ্লাইট ইত্যাদি যে কোনো একটি পরিবহন পরিষেবার মাধ্যমে আপনি অযোধ্যাতে খুব সহজেই পৌঁছে যেতে পারেন। অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হয়েছে। কলকাতা এবং হাওড়া থেকে মাত্র 2টি ট্রেন প্রতিদিন অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেয়। কলকাতা থেকে ছাড়ে জম্মু তাওয়াই এক্সপ্রেস এবং হাওড়া থেকে ছাড়ে দুন এক্সপ্রেস। যাত্রাপথে সময় লাগে প্রায় 18 থেকে 20 ঘন্টা। যদি আপনারা বাই এয়ারে অর্থাৎ ফ্লাইটে যেতে চান তাহলে আপনাদের পৌঁছাতে হবে অযোধ্যার ঋষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরে। না হলে অযোধ্যা থেকে 140 কিলোমিটার দূরে লখনৌয়ে অবস্থিত চৌধুরী চরণ সিং বিমানবন্দরে, সেখান থেকে বাস অথবা ছোট গাড়ি রিজার্ভ করে আপনারা সহজেই পৌঁছে যেতে পারবেন অযোধ্যাতে। ভারতের বাকি শহরগুলির সঙ্গে অযোধ্যার ফ্লাইটের সাথে কানেক্টিভিটির একটি চার্ট আমি এখানে আপনাদের দিয়ে দিলাম। আপনারা ভিডিওটিকে পজ করে এই চার্টটিকে দেখে নিতে পারেন। অযোধ্যাতে রাম মন্দির ছাড়াও প্রচুর মন্দির আছে। সব মন্দিরে যাওয়া তো সম্ভব নয়, তাও যদি গুরুত্বপূর্ণ কিছু মন্দির দর্শন করার জন্য যাওয়া হয় তাতেও 2 থেকে 3 দিন আপনাদের লাগবে। অযোধ্যাতে 2টি রেল স্টেশন আছে। একটি হলো রাম মন্দির থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত অযোধ্যা ক্যান্ট স্টেশন, অপরটি হলো নিউলি মেড অযোধ্যা ধাম জাংশন, যা রাম মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে ভারতের যে কোনো মেজর সিটিতে যাওয়া আসার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্রেন পাওয়া যায়। এবার আসছি অযোধ্যায় আপনারা এলে কোথায় থাকবেন সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে। অযোধ্যা একটি সুপ্রাচীন নগরী এবং পবিত্র তীর্থক্ষেত্র হওয়ার কারণে এখানে ছোট বড় মাঝারি প্রচুর আশ্রম, কম রেঞ্জের মধ্যে প্রচুর ধর্মশালা সহ অনেক বাজেট ট্যুর হোটেল এবং প্রচুর লাক্সারিয়াস হোটেল আপনারা পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন অনলাইনে হোটেল বুকিং ওয়েবসাইটগুলি থেকেও আপনারা হোটেল বুকিং করে এখানে আসতে পারবেন।
অযোধ্যার নিকটবর্তী দর্শনীয় স্থানগুলি আপনারা পায়ে হেঁটেও ঘুরে দেখে নিতে পারেন। যারা পায়ে হেঁটে দেখতে পারবেন না তারা টোটো বা ছোট গাড়ি রিজার্ভ করে নিয়েও এখানকার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখে আসতে পারবেন। বন্ধুরা, আপনারা অযোধ্যা ভ্রমণ শুরু করুন পবিত্র সরজু নদীতে স্নানের মাধ্যমে। সরজু নদীতে স্নানের জন্য অনেকগুলি ঘাট রয়েছে, যেমন নয়াঘাট, রামঘাট, লক্ষণঘাট, সরজু ঘাট, ঝুমকি ঘাট প্রভৃতি। তাছাড়া প্রতিদিন সরজু নদীর ঘাটে সরজু মাতার উদ্দেশ্যে এখানে আরতি হয়, যা আপনারা অবশ্যই দেখবেন। তাছাড়া এখানে সন্ধ্যারতির পর সরজু নদীর নয়াঘাটে একটি লেজারের লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা দেখতে আপনারা একেবারে মিস করবেন না। এছাড়া একটি বোট ভাড়া করে আপনারা সরজু নদীর স্নিগ্ধ হাওয়া খেতে খেতে বোটিংয়ের আনন্দ নিতেই পারেন। বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি তখন এসে পৌঁছালাম শ্রী হনুমানগড়ি মন্দিরের প্রধান প্রবেশদ্বারে। এসে দেখলাম সেরকম ভিড় নেই, তার কারণ আমি এসে পৌঁছেছিলাম বিকেল 4:45 এরকম সময়। তো এখানে খুব সকালে এবং খুব সন্ধেবেলা প্রচণ্ড ভিড় থাকে। সেই ভিড়ের মধ্যে আপনাদেরকে আসতে হবে মন্দিরে। তো অযোধ্যায় যতগুলো ফেমাস মন্দির আছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি ফেমাস মন্দির হচ্ছে এই শ্রী হনুমানগড়ি মন্দির। আর অযোধ্যায় এলে রাম মন্দির তো অবশ্যই যাবেন। রাম মন্দিরে গিয়ে রামলালাকে তো অবশ্যই দর্শন করবেন, কিন্তু রামলালাকে দর্শন করার আগে রাম ভক্ত হনুমানের দর্শন তো অবশ্যই করতে হবে। তার কারণ হনুমানজির অনুমতি নিয়ে তবেই কিন্তু রামলালার দর্শন করার মান্যতা আছে। তো যাই হোক, এখানে অনেকগুলো সিঁড়ি আছে। দুর্গ আকৃতির এই মন্দিরের ভেতরে আসতে গেলে আপনাদের নিচ থেকে 76টি সিঁড়ি ক্রস করে ওপরে উঠে আসতে হবে এবং এসে মন্দিরে শ্রী হনুমানজির দর্শন করতে হবে। চলুন তাহলে এবার যাওয়া যাক মন্দিরের ভেতরে গর্ভগৃহের কাছে। বন্ধুরা, আপনারা হনুমান চল্লিশাতে হয়তো পড়েছেন, রাম দুয়ারে তুম রখবারে হোত না আজ্ঞা বিনু পয়সারে। অর্থাৎ হনুমানজি হলেন প্রভু রামের রক্ষাকর্তা। তাই প্রভু রামের দর্শন করার আগে ওনার দাসের সাথে দেখা করা অবশ্যই কর্তব্য। অযোধ্যাতে যারা রামলালাকে দর্শন করার জন্য আসবেন তারা আগে শ্রী হনুমানগড়ি মন্দিরে এসে হনুমানজির অনুমতি নিয়ে তবেই রামলালাকে দর্শন করতে যাবেন। মন্দিরের গর্ভগৃহে মাতা অঞ্জনীর কোলে শিশু বজরংবলীর বিগ্রহ দর্শন করার পর আবার দুর্গ আকৃতির মন্দির থেকে সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে এলাম। এখানে আপনাদের একটি কথা বলে রাখি যে এই হনুমানগড়ি মন্দিরে কিন্তু ক্যামেরা, মোবাইল বা ভিডিও ক্যামেরা ইত্যাদি ইলেকট্রনিক্স গেজেট এখানে কিন্তু অ্যালাউ আছে। সম্রাট বিক্রমাদিত্য এই হনুমানগড়ি মন্দির স্থাপন করেন। মানা হয় যে পবনপুত্র হনুমান অযোধ্যার রক্ষক হিসাবে সর্বদাই এখানে বিরাজমান। বন্ধুরা, অযোধ্যাতে দেশি ঘিয়ের তৈরি লাড্ডু, প্যাঁড়া, খাজা, মিষ্টি, সন্দেশ এই সব কিছুই খুবই সুস্বাদু। যদি আপনারা মন্দিরে পুজো দিতে চান তাহলে আপনারা কিন্তু এখান থেকে নানান রকমের মিষ্টি এবং ফুলের মালা বা ফুল আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে যদি খিদে পায় তাহলে রাস্তায় প্রচুর খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন। আপনাদের খাবারের কোনো অসুবিধাই হবে না, তার কারণ এখানে কচুরি, ছোলার ডাল, সিঙ্গারা থেকে শুরু করে ধোসা, ইডলি, ফলের জুস, লস্যি, দই, রাবড়ি, দেশি ঘিয়ের তৈরি লাড্ডু, প্যাঁড়া, খাজা, মিষ্টি, নানান রকমের সন্দেশ, প্রচুর এখানে খাবার আপনারা পেয়ে যাবেন। আপনাদের কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, সামান্য কিছু টিফিন সেরে হনুমানগড়ি মন্দির থেকে হনুমানজির দর্শন করার পর আপনারা চলে যেতে পারেন রাজদুয়ার মন্দির বা রামকোট এই জায়গাটিতে। রামকোট বা রাজদুয়ার মন্দির ঘুরে দেখার পর আপনারা আসতে পারেন দশরথ মহলে বা দশরথজির মহলে। এই মহলটিও খুব সুন্দর, আপনারা ঘুরে দেখতে পারেন। এরপর দশরথ মহল থেকে খুব কাছেই রয়েছে কনক মহল বা কনক ভবন।
এটিও আপনারা ঘুরে দেখতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। কনক ভবন ঘোরার পরে আপনারা চলে যেতে পারেন নাগেশ্বর মন্দিরে। এই নাগেশ্বর মন্দির থেকে 3 কলস মন্দির খুবই কাছে, এবং তারপর ছোটি দেবকালী মন্দির আপনারা ঘুরে দেখতে পারেন। যেতে পারেন সুগ্রীব কিলা, এটিও দর্শন করতে পারেন। এই এতগুলো জায়গা ঘোরার পরে আপনারা চলে আসতে পারেন শ্রীরাম জন্মভূমি মন্দিরে, যেখানে আপনারা রামলালাকে দর্শন করতে আসতে পারেন। বন্ধুরা, রাম মন্দিরে রামলালাকে দর্শন করার সাথে সাথে আরও কিছু উল্লেখযোগ্য স্থান আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারেন, যেমন অমাবা রাম মন্দির, সুগ্রীব কিলা, বিড়লা সীতারাম মন্দির, তুলসী স্মারক ভবন, বিড়লা ধর্মশালা, রাজ সদন দুয়ার, বাল্মীকি ভবন, চারধাম মন্দির, মণিরাম দাস ছাউনি, বড়ে হনুমানজি মন্দির, ছোটি দেবকালী মন্দির, রামকথা মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি, রামকথা পার্ক, কোরিয়ান পার্ক, শ্রী রামভূমি ন্যাস ট্রাস্ট। এই সমস্ত দর্শনীয় স্থান আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারেন। বন্ধুরা, আলটিমেটলি আমরা রামলালাকে দর্শন করার উদ্দেশ্যে রাম মন্দিরের ভেতরে প্রবেশ করতে লাগলাম। যে রামলালাকে দর্শন করার জন্য ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হচ্ছে, সেই রামলালাকে দেখার জন্যই এখন আমাদের সামনে এগিয়ে চলা। ভক্তিপথ থেকে জন্মভূমি পথ ধরে পায়ে হেঁটে রাম মন্দির আসার রাস্তাটিকে এখন বেশ চওড়া করে দেওয়া হয়েছে। এই করিডোরের এন্ট্রান্সেই আপনারা ফ্রি আরতি পাস, ডোনেশন, বয়স্ক অথবা অসুস্থ বা হ্যান্ডিক্যাপড লোকেদের জন্য ফ্রি হুইল চেয়ারের ব্যবস্থা সহ সমস্ত সুবিধা পেয়ে যাবেন। এখান থেকে কিছুটা সামনে এগিয়ে গেলে সবচেয়ে প্রথমে সকলের ব্যাগ স্ক্যানিং হয়, তারপর মোবাইল, ক্যামেরা, স্মার্ট ওয়াচ ইত্যাদি ভেতরে অ্যালাউ না থাকার কারণে ফ্রি লকার ফ্যাসিলিটির জন্য নিউ ইউজ কমপ্লেক্সে আপনারা আপনাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখতে পারবেন। এর সঙ্গে জুতো, চপ্পল রাখার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। রাম মন্দির খোলা থাকার একটি ফিক্সড টাইমিং আছে, সকালে 7টা থেকে 11:30 পর্যন্ত এবং দুপুরে 2টো থেকে সন্ধে 7টা পর্যন্ত। যদিও এখানে রামলালার সারাদিনে 3বার আরতি হয়, আর যারা ফ্রি আরতি পাস পেতে চান তারা সকাল 6:30টায় শৃঙ্গার আরতি, দুপুরে 12টায় রাজভোগ আরতি আর সন্ধে 7:30টায় সন্ধ্যা আরতির জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ওয়েবসাইটে বুক করতে পারেন। পরে কনফার্মেশনের সাথে এখানকার পাস কাউন্টার থেকে ফিজিক্যাল ফর্ম নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন, কিন্তু ডিউ টু সিকিউরিটি রিজন এখন লিমিটেড কোটার ব্যবস্থা করা হয়েছে, যাতে নাম্বার আসাটা একটু মুশকিল হয়। এনিওয়ে, আগে লাইন ধরে সিকিউরিটি চেকিংয়ের পর রাম মন্দিরের ভব্য দিব্য দরবার থেকে জয় শ্রীরামের নাম নিতে নিতে এবং সামনে এগোতে এগোতে দর্শন হয় দিব্য অতি সুন্দর প্রভু শ্রীরামের, যা 5 বছর বয়সী মা কৌশল্যার রাঘবের রূপে, যার সাথে আগের মূর্তিও বিরাজমান আছে। দর্শন এতটাই ভাবুক এবং মনোমুগ্ধকর হয় যা শব্দের মাধ্যমে বর্ণনা করা মুশকিল। এরপর আমরা রামলালাকে প্রণাম করে প্রসাদ নিয়ে ভব্য মন্দিরের বাইরে বেরিয়ে আসলাম। মন্দিরটিকে অবাক বিস্ময়ে দেখতে আপনাদের এতই ভালো লাগবে, সত্যি কি অপূর্ব নিখুঁত কারুকার্য এবং ভাস্কর্য পাথরের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, তার উজ্জ্বল উদাহরণ হলো রাম মন্দির, যা এখনও পুরো নির্মাণ করা হয়নি। তবে আশা করা হচ্ছে 2025 কি 26-এর মধ্যে এই মন্দিরটির নির্মাণ কার্য পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, রামলালাকে দর্শন করার পর এরপর আমরা সবাই একটা গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়লাম সুরজকুণ্ড, ভরতকুণ্ড, দশরথ সমাধিস্থল, মণি পর্বত এইসব ঘুরে দেখবার জন্য। এবং অবশেষে পৌঁছে গেলাম সুরজকুণ্ডতে। এই হলো সুরজকুণ্ড। এই সুরজকুণ্ডতে আমরা সুরজকুণ্ডের জল বা কিছুটা মাথায় ছেটালাম। তো দেখতে পেলাম সুরজকুণ্ডে প্রচুর মাছ রয়েছে। তো অনেকেই আসেন এই সুরজকুণ্ডেতে, স্নান করেন এবং স্নান করে তারা মন্দিরে, যে সূর্য মন্দির আছে
সুরজকুণ্ডে সেই সূর্য মন্দিরে পুজো করেন। অযোধ্যায় সূর্যবংশীয় শাসকরা সূর্য দেবতার পুজো করার জন্য এই কুণ্ডটিকে বানিয়েছিলেন। এখানে কুণ্ডের সাথে একটি সূর্য মন্দির আছে। এটি অযোধ্যা থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। ভগবান শ্রীরামচন্দ্রের পরিবার এই কুণ্ডের জলেই স্নান করতে আসতেন এবং সূর্যদেবের উপাসনা করতেন বলে এমনটাই মান্যতা আছে। সূর্যকুণ্ড এবং সূর্যকুণ্ডে যে সূর্য মন্দির রয়েছে, সেই সূর্য মন্দিরে সূর্য ভগবানকে দর্শন করার পর আমরা এসে পৌঁছালাম ভরতকুণ্ডে। এই ভরতকুণ্ডটি নন্দীগ্রাম নামক একটি গ্রামে অবস্থিত, অর্থাৎ এই গ্রামটির নাম হলো নন্দীগ্রাম অযোধ্যাতে। এই অযোধ্যাতে নন্দীগ্রামেই এই ভরতকুণ্ডটি অবস্থান করছে। এখন আপনারা দেখছেন সেই ভরতকুণ্ড। ভরতকুণ্ডের জল মাথায় ছিটিয়ে এবং সবাই মিলে গ্রুপ ফটো তুলে এবং সামান্য কিছু ফটোশ্যুট করে আমরা বেরিয়ে পড়লাম নন্দীগ্রামের আরও যে সমস্ত মন্দির রয়েছে সেই মন্দিরগুলোকে ঘুরে দেখার জন্য। তো প্রথমেই আমরা এলাম যোগীরাজ ভরতজির প্রাচীন মন্দিরে। এই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করলাম এবং মন্দিরের ভেতরে আমরা কি দেখলাম চলুন আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। মন্দিরের ভেতরে আমরা যোগীরাজ ভরতজির একটি প্রাচীন বিগ্রহ দেখতে পেলাম। এরপর আমরা দক্ষিণমুখী প্রাচীন শ্রী ভরত গুহা দেখতে গেলাম। এই প্রাচীন গুহাটি আসলে শ্রীরামচন্দ্রের বনবাসকালে ভরতজি মহারাজ যখন শ্রীরামচন্দ্রের পাদুকা নিয়ে তপস্যা করেছিলেন 14 বছর, সেই তপস্যার জায়গা। এই গুহাতে তিনি তপস্যা করতেন। ভরতজির সাধনাস্থলের এই প্রাচীন গুহা এবং শ্রী ভরত হনুমান মিলন মন্দির দর্শন করার পর আমরা এরপর দেখতে গেলাম ভরতজির আরও কিছু মন্দির এবং তপস্যার স্থান। যেরকম এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটি হচ্ছে ভরতজির তপস্যা স্থল। এখানে একটি মন্দিরও আছে যার নাম শ্রী রাম জানকী মন্দির, এবং এখানে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যেটি হচ্ছে এখানে একটি কূপ আছে যার নাম ভরত কূপ। এই কূপটি নাকি ত্রেতা যুগের কূপ। তো ত্রেতা যুগের এই ভরত কূপ এখানে দেখতে পেলাম, যাতে নাকি 27টি তীর্থের জল আজও পাওয়া যায়। ভাবতে অবাক লাগে। শ্রদ্ধালু ভক্তরা এখান থেকে এই তীর্থের এই কূপের জল পান করেন। আপনারাও এসে এই কূপের জল পান করতে পারেন। নন্দীগ্রামে যোগীরাজ ভরতজির প্রাচীন মন্দির, শ্রী ভরত হনুমান মিলন মন্দির, দক্ষিণমুখী প্রাচীন শ্রী ভরত গুহা ইত্যাদি এই সমস্ত প্রাচীন মন্দিরগুলি দর্শন করার পর আমরা অবশেষে এসে পৌঁছালাম রাজা দশরথের সমাধিস্থলে। এই যে জায়গাটি দেখছেন, এটি হচ্ছে রাজা দশরথের সমাধিস্থল। প্রভু শ্রীরাম তখন বনবাসে ছিলেন। মহারাজা দশরথের মৃত্যু হলে ভরত এবং শত্রুঘ্ন তার অন্ত্যেষ্টিক্রিয়া এই জায়গাতেই সম্পন্ন করেন এবং তার সমাধিস্থলটি তৈরি করেন। রাজা দশরথের সমাধিস্থলে আপনারা প্রস্তর ফলক নির্মিত রাজা দশরথের পিণ্ডচিহ্ন, রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের পদচিহ্ন এবং বশিষ্ঠ মুনির পদচিহ্ন দেখতে পাবেন। এছাড়া সমাধি মন্দিরের দেওয়ালে প্রভু রামের চিত্র, রাম চৌপাই, হনুমান চল্লিশা, শ্রীরামের বংশাবলী ইত্যাদিও লেখা দেখতে পাবেন। রাজা দশরথের সমাধি মন্দির দেখার পর আমরা এসে পৌঁছালাম মণি পর্বতে।
এই মণি পর্বত নিয়ে বেশ কয়েকটি মান্যতা রয়েছে। প্রথম মান্যতা এটাই, প্রভু শ্রীরামের ছোট ভাই লক্ষণ যুদ্ধে যখন মেঘনাথের তীরে আহত হন তখন হনুমানজি সঞ্জীবনী বুটি নিয়ে আকাশ মার্গ দিয়ে এই পথ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু ভরতজি হনুমানকে শত্রু ভেবে তীর চালানোর পর সেই পাহাড়ের কিছুটা অংশ এখানে পড়ে যায়, যা এখন মণি পর্বত নামে পরিচিত। দ্বিতীয় মান্যতা হলো রাম সীতার বিবাহের পর রাজা জনক রাজা দশরথকে প্রচুর মণি উপহার স্বরূপ দিয়েছিলেন। মণির পরিমাণ এতটাই ছিল যে ছোট একটি পর্বতের আকারে বর্তমানে এই মণি পর্বতের নামকরণ হয়েছে। তৃতীয় মান্যতা হলো শ্রাবণ মাসে সীতা রাম এখানে দোলনায় দুলতেন, তাই এখানে প্রতি বছর হরিয়ালি তিথিতে ঝুলন উৎসব পালন করা হয়। মণি পর্বত দেখার পর আমরা উপস্থিত হলাম গুপ্তার ঘাট দেখার জন্য, যেখান থেকে প্রভু শ্রীরাম তার লীলা সমাপ্ত করেছিলেন। এরপর মহা আরতি দেখলাম সরজু নদীতে, এবং সরজু নদীতে এই মহা আরতি দেখার পর আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখলাম লেজার রে সমেত, যেটা নয়াঘাটে হয়। আপনারাও এই সমস্ত কিছু অবশ্যই দেখবেন। এরপর আমাদের বাড়ি ফেরার পালা, আমাদের ট্রেন ধরার পালা, তাই আমরা স্টেশনে চলে এলাম। ট্রেনে উঠে আমরা যে যার সিটে বসে পড়লাম। অবশেষে আমাদের ট্রেন ছেড়েও দিল, আর আমরা অযোধ্যা থেকে ফেরার সময় জম্মু তাওয়াই এক্সপ্রেসে ফিরেছিলাম। পরিশেষে প্রভু শ্রীরামের সম্পর্কে দু চার কথা বলে আমি ভিডিওটা শেষ করতে চাই। প্রভু শ্রীরামের সম্পর্কে বলতে চাই, শ্রীরামকে শুধু এই জন্যই পুজো করা হয় না কারণ তিনি মা কৌশল্যার গর্ভে জন্ম নিয়েছিলেন, বরং রামকে এই জন্যই পুজো করা হয় কারণ যে কৈকেয়ী মা তাকে 14 বছরের বনবাসে পাঠিয়েছিলেন, সেই কৈকেয়ী মাকেও তিনি কৌশল্যা মায়ের সমান আদর করেছিলেন। শ্রীরামকে শুধু এই জন্যই পুজো করা হয় না কারণ তিনি সীতার মতো পবিত্র এক দেবীকে বিবাহ করেছিলেন, বরং রামকে এই জন্যই পুজো করা হয়ে থাকে কারণ তিনি অহল্যার মতো এক পতিতাকেও দেবী বলে সম্মান করেছিলেন। শ্রীরামকে শুধু এই জন্যই পুজো করা হয় না কারণ রাজা দশরথের মতো একজন চক্রবর্তী সম্রাট তার পিতা ছিলেন, বরং শ্রীরামকে এই জন্যই পুজো করা হয় কারণ তিনি পুত্র সম নিজের হাতে মুখাগ্নি করেছিলেন বৃদ্ধ জটায়ু পাখির চিতাতে। শ্রীরামকে শুধু এই জন্যই পুজো করা হয় না কারণ তিনি যুদ্ধে রাবণকে পরাস্ত করে লঙ্কা জয় করেছিলেন, বরং শ্রীরামকে এই জন্যই পুজো করা হয়ে থাকে কারণ অযোধ্যার পবিত্র মাটির জন্য, নিজের মাতৃভূমির জন্য বাহুবলের দ্বারা জেতা সোনার লঙ্কাকেও তিনি ত্যাগ করেছিলেন। বন্ধুরা, শ্রীরাম শুধু এই জন্যই পূজনীয় নয় কারণ তিনি রাবণের নাভিতে তীর চালিয়েছিলেন, বরং শ্রীরাম এই জন্যই পূজনীয় কারণ তিনি ভ্রাতা লক্ষণকে রাবণের মতো প্রকাণ্ড বিদ্বানের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে তাকে রাবণের চরণে প্রণাম জানাতে বলেছিলেন। শ্রীরাম শুধু এই জন্যই পূজনীয় নয় কারণ তিনি একজন ভগবান ছিলেন, বরং শ্রীরাম এই জন্যই পূজনীয় ছিলেন কারণ তিনি মর্যাদা পুরুষোত্তম হলেও একজন আদর্শ পুরুষ, একজন আদর্শ মানুষ হিসাবে এই ভারতবর্ষের মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি অযোধ্যা ট্যুর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম।